গল্পের নাম মনের মন্দিরে অতুলনীয়া। লেখনীতে দিশামণি। গল্পের শেষ পর্ব। আমি আপনাকে বিয়ে করতে চাই, ফাতেমা। নুহাশ খন্দকারের মুখে এমন প্রস্তাব শুনে বোকা বনে গেল ফাতেমা। নিজের অবাক হওয়ার পালা কাটিয়ে উঠে বলল, মানে কি এসবের? কি বলছেন আপনি? আমার সাথে আপনার মেয়ের কিডনির টিস্যু মিলে গেছে। আমি আপনার মেয়েকে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চাই, আর এজন্য আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকা দরকার। এই কারণে আমি চাইছি আপনাকে বিয়ে করতে, যাতে আপনার মেয়েকে আমি নিজের কিডনি দান করে বাঁচাতে পারি। ফাতেমা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল নুহাশ খন্দকারের দিকে। অতঃপর বলে উঠল, কিন্তু এসব করে আপনার কি লাভ? আমার মেয়েকে বাঁচানোর পেছনে আপনার কি স্বার্থ? একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচাতে পারলে আমার ভালো লাগতো। তাছাড়া আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে চাইছে। আপনি জানেন কিনা জানি না, আমি একজন বিপত্নিক। আমার প্রথম স্ত্রী অর্পা কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে আমার মা চাইছে আমি যেন দ্বিতীয় জীবন শুরু করে। আমাদের একটা মেয়েও আছে। যাই হোক, আমি চাইছিলাম দ্বিতীয় বিয়ে করলে এমন কাউকেই করতে যে বিধবা বা ডিভোর্সি হবে, আর এই মুহূর্তে আপনারও সাহায্যের প্রয়োজন নিজের মেয়ের স্বার্থে। তাই এই বিয়েতে বলতে গেলে আমরা দুজনেই লাভবান হব। এই বিয়েটা হলে আমি আইনত ফারিয়ার বাবা হয়ে যাব। তখন আর কিডনি দিতে কোন রকম আইনি জটিলতায় পড়তে হবে না। ফাতেমা ভেবে দেখল নুহাশের কথাগুলো ভুল না, সত্যিই তারা দুজনেই এই বিয়ে থেকে অনেক উপকৃত হবে। তবু ফাতেমা একটু সময় নিতে চাইল। এজন্য ফাতেমা বলে উঠল, আমাকে একটু ভাবার সময় দিন। জি, নিশ্চিতভাবেই আমি আপনাকে সময় দিচ্ছি। তবে আশা করি আপনি খুব তাড়াতাড়ি মতামত দেবেন। কারণ আমি দেখে এসেছি আপনার মেয়ের শারীরিক অবস্থা বেশি ভালো না। তাই তাকে বাঁচানোর জন্য আপনার দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি। বলেই নুহাশ খন্দকার চলে গেলেন। ফাতেমা কিছুক্ষণ ভাবল, সত্যিই কত অদ্ভুত এই পৃথিবী। সোহেল নিজের মেয়েকে বাঁচানোর ক্ষেত্রে স্বার্থ খুঁজছে, আর এমন অল্প পরিচিত একজন মানুষ তার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসছে। ফাতেমার না করার তেমন কোনো কারণ নেই। তবু সে ভাবল বাসায় গিয়ে ভাইয়া ভাবির সাথে এ নিয়ে কথা বলে নেবে। ফাহিম ও মোহনা দুজনেই ফাতেমার কাছ থেকে নুহাশের প্রস্তাবের ব্যাপারে শুনল। মোহনা বেশ খুশি হল, কারণ সে চাইছিল ফাতেমা নিজের জীবনটা আবার নতুন ভাবে শুরু করুক। তাছাড়া এখানে তো ফারিয়ার জীবনও জড়িয়ে আছে। তবে ফাহিম একটু দ্বিমত প্রকাশ করে বলল, কিন্তু আমরা তো ওই লোকটার সম্পর্কে তেমন কিছু জানি না। উনি কেমন লোক সেটাও তো আমাদের জানা দরকার। ফাতেমা মলিন কণ্ঠে বলেন, এখন কি এত খোঁজ নেয়ার সময় আছো? আমার মেয়ের জীবন বাঁচানোটাই তো এখন মুখ্য বিষয়। মোহনা বলে ওঠে, তবু যদি তোমার খোঁজ নেয়ার থাকে তবে একটা কাজ করতে পারো। ওই নুহাশ খন্দকার তো ফাতেমার বান্ধবী শ্রেয়ার স্বামী প্রত্যুষ চৌধুরীর কাজিন হয়। তোমার কাছে তো প্রত্যুষ চৌধুরীর নাম্বার আছে, তার থেকেই খোঁজ নাও। এটা ভালো বুদ্ধি দিয়েছ তুমি। নুহাশ তার খুশির মেজাজে বাড়িতে আসে। এসেই নাজমা খাতুনের রুমে গিয়ে বলে, আম্মু, তুমি তৈরি হয়ে নাও। আমাদেরকে এখন যেতে হবে। যেতে হবে মানে কোথায় যাব? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কেন আবার? তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করি। তো সেই জন্যই তো যাচ্ছি। কিন্তু এখনো তো আমি তোর জন্য কোনো মেয়ে দেখা শুরু করিনি। কিন্তু আমি দেখে নিয়েছি। এভাবে কিছু না হয় না নুহাশ। দেখা নেই শোনা নেই, হঠাৎ এভাবে একটা মেয়ের বাড়ির বউ করব। কাজী অফিসে চলো, সেখানে গিয়ে না হয় দেখে নিও। কিন্তু এখন আপাতত চলো।
আর যদি না যেতে চাও ঠিক আছে, তাহলে আমার বিয়ে দেবার কথা ভুলে যাও। নাজমা খাতুন আর কিছু বলতে পারলেন না। নিজের মাকে এভাবে জব্দ করতে পেরে নুহাশ খন্দকার বেশ খুশি হল। তার মা ব্ল্যাকমেইল করে তাকে দ্বিতীয়বার বিয়েতে রাজি করিয়েছে। আজ এভাবেই তার একটা শোধ তোলা গেল। নাজমা খাতুনের কাছেও আর কোন উপায় ছিল না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি বললেন, ঠিক আছে, চল আমরা যাই। নাইম ও নিহাও এসে হাজির হয়, সবাই মিলে রওনা দেয়। নিহা তো আজ অনেক খুশি, তার বাবার বিয়ে দেখতে পারবে। এদিকে নাইমের মনেও উত্তেজনা কাজ করছিল, নতুন ভাবিকে দেখার জন্য, তার ভাইয়ের পছন্দের মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সবার মাঝে নাজমা খাতুন বেশ উদাস মনে ছিলেন। এভাবে হঠাৎ ছেলের বিয়ে নিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে নাখোশ। ফাতেমা একটা লাল বেনারসি পরে কাজী অফিসে হাজির হয়েছে। তার দুপাশে ঘিরে রয়েছে মোহনা আর শ্রেয়া। ফাতেমা বেনারসি পরতে চায়নি, কিন্তু শ্রেয়া এক প্রকার জোর করেই তাকে শাড়ি পরিয়েছে। সাথে যখন থেকে শুনেছে ফাতেমার সাথে নুহাশ খন্দকারের বিয়ে, তখন থেকে আরো খুশি। সে বলে, জানিস, আমার শ্বশুর বাড়িতে সবাই নুহাশ খন্দকারের অনেক প্রশংসা করে। ছোট থেকেই নাকি সে অনেক ভালো ছাত্র ছিল, ব্যবহারও ছিল অমায়িক। প্রত্যুষ তো বলে ওদের কাজিন মহলে নুহাশ খন্দকার সবার কাছে অনুপ্রেরণামূলক ব্যক্তি। এমনকি জানিস, লোকটার প্রথম স্ত্রীর মা হবার সক্ষমতা ছিল না, তবুও সে নিজের স্ত্রীকে ত্যাগ করেনি। অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিয়েছিল। এসব শুনে ফাতেমা মৃদু হাসে। নুহাশ খন্দকার যে ভালো মানুষ এটা বুঝতে তার আর বাকি নেই। না হলে কি কেউ কোন কারণ ছাড়াই নিজের কিডনি দিয়ে অপর একজনের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়? এর মধ্যে নুহাশ খন্দকার সপরিবারে কাজী অফিসে হাজির হয়, ফাতেমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি আমার হবু স্ত্রী ফাতেমা খাতুন। নাজমা খাতুন এতক্ষণ উদাস মনে থাকলেও ফাতেমাকে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। তার মনে পড়ে যায় এই মেয়েটাই নিহাকে সেদিন দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। নিহাও ফাতেমাকে দেখে খুশি হয়ে বলে, এটা তো সেই আন্টি যে আমায় সেদিন বাঁচিয়েছিল। ফাতেমাও তাদের এখানে আশা করেনি। নাজমা খাতুন সবাইকে সেদিনের ঘটনা খুলে বলেন। ফাতেমাও নিজের ব্যাপারে সব বলে যে সে ডিভোর্সি, কিন্তু এতে নাজমা খাতুন কিছু মনে করেন না। তিনি তো শুধু নিজের ছেলের জন্য একটা ভালো মনের মেয়ে চান। আর যেই মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচায়, সে কিভাবে খারাপ হয়? নুহাশ খন্দকার ফাতেমার কাছে এসে বলে, এবার আর আপনি বলতে পারবেন না যে আপনি আমার কাছে কৃতজ্ঞ, কারণ আপনিও আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। হিসান বরাবর। ফাতেমা সামান্য হাসল। তবে এসবের মাঝে নাইমকে মোটেই খুশি লাগল না। কোনো এক অজানা কারণে তার খুশির আমেজ দূর হল। এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করল। অবশেষে ফাতেমা ও নুহাশের বিবাহ সুসম্পন্ন হল। বিয়ের পর ফাহিম ফাতেমাকে নুহাশের হাতে তুলে দিয়ে বলল, আমার বোনটা এতদিন অনেক কষ্টে ছিল, এখন ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করব, বলে ভদ্রতাসূচক হাসল নুহাশ খন্দকার। বিয়ের পর নুহাশের হাত ধরে খন্দকার বাড়িতে পা রাখল ফাতেমা। এখন থেকে এখানেই তার নতুন সংসারের ভিত রচনা করতে হবে। বাড়িতে প্রবেশ করেই দীর্ঘ শ্বাস ফেলল ফাতেমা। আজ থেকে তার জীবনের সম্পূর্ণ নতুন একটা অধ্যায়েরও সূচনা ঘটল। কখনো ভাবেনি সে এভাবে দ্বিতীয়বার জীবনকে সুযোগ দেবে, কিন্তু শেষ পর্যন্ত সুযোগটা দিতেই হলো, তাও নিজের মেয়ের জন্য। এদিকে ফাতেমাকে পুত্রবধূ হিসেবে পেয়ে নাজমা খাতুন বেশ খুশি। নিজ দায়িত্বে ফাতেমাকে গোটা বাড়ি ঘুরে দেখাতে লাগলেন।
হঠাৎ একটি ছবির সামনে এসে তিনি থেমে গেলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফাতেমা খুঁটিয়ে দেখতে লাগল ছবিটা। শাড়ি পরিহিতা, শুভ্র বর্ণের এক অতীব সুন্দরী মহিলা। বয়স 25-26 হবে। নাজমা খাতুন বলে উঠলেন, এটা নুহাশের প্রথম স্ত্রী অর্পা শেহনাজের ছবি। মেয়েটা বড্ড ভালো ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, বলেই চোখের জল মুছলেন তিনি। ফাতেমা গতকালই নুহাশ খন্দকারের থেকে তার প্রথম স্ত্রীর ব্যাপারে জেনেছে। যতদূর শুনেছে কোন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, এর থেকে বেশি কিছু সে জানে না। এরই মাঝে নিহা ছুটে চলে এলো সেখানে। আচমকা ফাতেমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো এখন থেকে আমার নতুন মা, তাই না? আমাকে আদর করবে না? ফাতেমা কোলে তুলে নিল ছোট্ট নিহাকে। কপালে চুমু দিয়ে বলল, অবশ্যই করব। নাজমা খাতুন ফাতেমাকে বলেন, নিহাকে নুহাশ ও অর্পা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, কিন্তু ওর প্রতি ভালোবাসার কোনো কমতি রাখেনি। একদম নিজের সন্তানের মতোই মানুষ করেছে। আশা করি তুমিও এই মাসুম মেয়েটিকে ঠিক ততটাই ভালোবাসা দেবে ফাতেমা। ফাতেমা সহাস্যে বলে ওঠে, আপনি নিশ্চিন্তে থাকুন। নিহাও এখন থেকে আমার মেয়ে। আমি ওকে ঠিক ততটাই ভালোবাসা দেব যতটা আমি ফারিয়াকে দেই। আমি আল্লাহর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে নিহার মতো এত মিষ্টি বাচ্চার মা বানিয়ে দিলেন। ফাতেমার এমন কথায় সন্তুষ্ট হলেন নাজমা খাতুন। নাইম দূর থেকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল ফাতেমা। সেই দৃষ্টি ফাতেমার নজর এড়ায় না। ফাতেমা যতদূর জানে, এই ছেলেটা নুহাশের ছোট ভাই, মানে সম্পর্কে তার দেবর। এর আগে তার সাথে কোনোদিন সাক্ষাৎ হয়নি। তার এমন অদ্ভুত দৃষ্টি তাই ফাতেমার কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়। আজ ফারিয়ার কিডনি ট্রান্সপ্লান্টের ডেট। স্বাভাবিকভাবেই সকাল থেকে ভীষণ চিন্তায় ছিল ফাতেমা। সকল আইনি জটিলতা কাটিয়ে আইনত নুহাশ এখন ফারিয়ার বাবা। তাই এখন তাকে কিডনি দিতেও কোনো আইনি বাধা নেই। অটিতে অপারেশন চলছে আর বাইরে ফাতেমা বসে প্রহর গুনছে। তার পাশেই বসে ফাহিম এবং নাইম। নাইম ফাতেমাকে ভরসা দিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না ভাবি, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ফাতেমা নাইমের দিকে একটু তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কেন জানি ছেলেটাকে তার কাছে ভীষণ অদ্ভুত লাগে। তার কথাবার্তা, আচরণ কোনো কিছুই স্বাভাবিক নয়। ফাতেমার সাথে কথা বলার সময় এমন ভাবে কথা বলে যেন কত দিনের পরিচিত। অথচ ফাতেমা তার সাথে এখনো সেভাবে কথা পর্যন্ত বলেনি। এরই মধ্যে অটি থেকে একজন ডাক্তার বের হয়ে আসে। তিনি বের হতেই সবাই মিলে তাকে ঘিরে ধরে। ফাতেমা জানতে চায়, ভেতরের অবস্থা কেমন? ডাক্তার উত্তরে বলেন, সবকিছু একদম ঠিকঠাক। অপারেশন সাকসেসফুল। আর কয়েক ঘন্টা পরেই ওনাদের জ্ঞান ফিরবে। আপনারা চাইলে তখন দেখা করতে পারবেন। ফাতেমা আশঙ্কামুক্ত হয়। তার মানে সব বিপদ এখন কেটে গেছে। ফাতেমা মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানায়। নাইম বলে ওঠে, দেখেছেন ভাবি, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু সব কিছু ঠিকই হলো, বলে রহস্যজনকভাবে হাসে। যেই হাসি ফাতেমাকে বেশ অবাক করে। তবে ফাতেমা সেদিকে থেকে নজর হটিয়ে নজর দেয় ফারিয়ার দিকে। মেয়েটার বিপদ কেটে গেছে। নুহাশ খন্দকারও একদম ঠিক আছে। আপাতত এসব কিছুই তার স্বস্তির কারণ। কোন একটা অঘটন ঘটে গেলে সে নিজের কাছে ভীষণভাবে অপরাধী হয়ে যেত। তবে সৃষ্টিকর্তা এমনটা হতে দেননি। ফাহিম বলে, তুই তো সকাল থেকে কিছু খাসনি, চল কিছু খেয়ে নিবি। হ্যাঁ চলো। ফাহিম নাইমকেও আসতে বলে। নাইম এক কথায় রাজি হয়ে যায়।
2 মাস পর। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হয়েছে। ফাতেমা এবং নুহাশ দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ। ফাতেমা নুহাশের সংসারও এখন আর 4-5টা অ্যারেঞ্জ ম্যারেজ ঘটা ফ্যামিলির মতোই। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান তাদের মাঝে। না তো মাখো মাখো ভালোবাসা আর না তো ঝগড়া ঝামেলা। নিহা ও ফারিয়াকে দেখে মনেই হবে না তারা নিজেদের বোন নয়। সারাদিন ভীষণভাবে মিলেমিশে থাকে দুজনে। নাজমা খাতুনও এসব দেখে খুশি, যাক অবশেষে সংসারে আবার শান্তি ফিরে এসেছে। তবে আজকের দিনটা একটু অন্যরকম। আজ অর্পার মৃত্যুবার্ষিকী। 2 বছর আগে এই দিনেই অর্পার মৃত্যু ঘটেছিল। এই কয়দিনে অর্পার ব্যাপারে অনেক কথাই জেনেছে ফাতেমা। অর্পা ছিল ভীষণ স্বাধীনচেতা এবং সাহসী একজন সাংবাদিক, যে ছিল সত্যের পথে অবিচল। অকুতোভয় অর্পা কখনো অন্যায়ের সাথে আপোষ করত না। অর্পা ছিল একটি অনাথ মেয়ে যে মামার সংসারে বড় হয়। একই ভার্সিটিতে পড়ার সুবাদে নুহাশের সাথে পরিচয় থেকে প্রণয় এবং তার পরবর্তীতে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারও ছিল ভালোবাসায় ভরপুর। কিন্তু ওই যে কথায় আছে না, অতিরিক্ত সুখ মানুষের সহ্য হয় না। এক নারী পাচার চক্রের বিরুদ্ধে সংবাদ প্রতিবেদন প্রকাশ এবং তাদের এই অন্যায় সবার সামনে আনার চেষ্টার মাশুল দিতে হয় অর্পাকে। অকালে নিজের প্রাণটা দিতে হয় তাকে। অর্পার ব্যাপারে সব শুনে তার প্রতি ভীষণ শ্রদ্ধাবোধ জাগে ফাতেমার। এমন সাহসী নারী তো সমাজের অতুলনীয় ব্যক্তিত্ব, যাদের জন্য এই পাপে ভরা সমাজ এখনও টিকে আছে। তবে অধিকাংশ সময় অন্যায় জিতে গিয়ে হারিয়ে দেয় ন্যায়কে। এক্ষেত্রেও তারই প্রতিফলন ঘটেছে। নুহাশ খন্দকার এমনিতে সারাদিন ফুরফুরে মেজাজে থাকলেও আজ ব্যতিক্রম। অর্পার কথা মনে করে আজ তার মন এতটাই ভারাক্রান্ত যে থানায় না গিয়ে সে বাসায় বসে আছে। কোনো কিছুই আর ভালো লাগছে না। অর্পার ছবির দিকে তাকিয়ে সে ভারাক্রান্ত সুরে বলে, আমায় ক্ষমা করে দিও অর্পা। তোমার মৃত্যুর 2 বছর পরেও আমি তোমার খুনিদের খুঁজে বের করতে পারিনি, তাদের শাস্তির আওতায় আনতে পারিনি। আমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ পুলিশ অফিসার যে তার স্ত্রীকে ন্যায়বিচার পাইয়ে দিতে পারে না। এমন সময় ফাতেমা রুমে প্রবেশ করে। সে এসেই নুহাশ খন্দকারের কাঁধে হাত রেখে বলে, আপনি চিন্তা করবেন না, অন্যায় কোনোদিন চাপা থাকে না। অর্পা আপুর সাথে যা হয়েছে তার সবকিছুই একদিন সবার সামনে আসবে। সবাই একদিন সত্যটা জানবে, দেখে নিয়েন। জানো ফাতেমা, যারা অর্পাকে খুন করেছে তাদের আমি আইনের হাতে তুলে দিতে চাই না, নিজের হাতে তাদের শাস্তি দিতে চাই। তারা ভীষণ জঘন্য মানুষ। তারা যে শুধু অর্পাকেই মেরেছ তাই না, তারা আরও অনেক অন্যায় করেছে। এটা এমন এক চক্র যারা দেশের হাজার হাজার নারীকে বিদেশে পাচার করে, এমনকি অনেক শিশুকে। তুমি ভাবতে পারছো কতটা জঘন্য এরা। আর এই সবকিছুর আড়ালে আছে মিস্টার এক্স নামের একজন, যাকে কেউ কখনো দেখেনি, কেউ তার ব্যাপারে কিছু জানে না। অথচ সেই পর্দার আড়ালে এত জঘন্য কাজ করে বেড়াচ্ছে। ফাতেমা নুহাশের সব কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তবে ফাতেমা শুধু আরও না, আরও একজন তাদের সব কথা আড়াল থেকে শোনে, যারা তারা বুঝতেও পারে না। সঠিক সময় ছায়াটি সরে যায়। ফাতেমা কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্পার ছবির দিকে। নুহাশ সারাটা দিন অর্পার কথা ভেবে দুঃখ বিলাস করছে। স্ত্রী হিসেবে ফাতেমার এতে খারাপ লাগার কথা, কিন্তু তার সেরকম কিছু মনে হচ্ছে না। কারণ অর্পাকে সে হিংসা করে না। যেই মানুষটা আর এই পৃথিবীতে নেই তাকে শুধু শুধু হিংসা করে কি হবে। তাছাড়া নুহাশ খন্দকার তো আর সবসময় অর্পা অর্পা করেন না। আজ অর্পার মৃত্যুবার্ষিকী, শুধু সেই কারণেই এমন করছে। ফাতেমা নিজের রুমে এসে চুপ করে শুয়ে রয়।
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে বের হতেই নাইমের সাথে দেখা। নাইম বরাবরের মতো অদ্ভুতভাবে ফাতেমার দিকে তাকিয়েছিল। ফাতেমা নাইমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাইম ফাতেমার উদ্দেশ্যে বলল, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে ভাবি। হ্যাঁ, বলো। কথাটা যদিও অর্পা ভাবির ব্যাপারে, তবে আমার মনে হয় এই কথাটা আপনারও জানা প্রয়োজন। ফাতেমা মনোযোগ দিল নাইমের দিকে। নাইম বলল, অর্পা ভাবির জীবনের শেষ দিনগুলো একদম সুখের ছিল না। যেদিন ভাবির মৃত্যু হয় সেদিন ভাবি আমাকে বলেছিল আমাদের ঘরের ড্রয়ারে আমার লেখা ডায়েরি রয়েছে। আমার মনে হয় আমি খুব শীঘ্রই বড় একটা বিপদে পড়তে চলেছি। আমার কিছু হয়ে গেলে তুমি ওই ডায়েরিটা পড়ো। তাহলে অনেক সত্য সম্পর্কে জানতে পারবা। ফাতেমা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, তো পড়ে তুমি ওই ডায়েরি পড়ে কি জানতে পেরেছিলে? নাইম হতাশ গলায় বলে, পরবর্তীতে আমি আর ডায়েরিটা পড়তে পারিনি। কারণ ওই ড্রয়ারের চাবিটা ভাইয়ার কাছে। ভাইয়াকে আমি বলেছিলাম চাবির কথা, কিন্তু ভাইয়া আমায় দেয়নি। বলেছিল ব্যাপারটা ভাইয়া দেখে নেবে। কিন্তু এতগুলো দিনেও ভাইয়া ভাবির মৃত্যুর কেসের কোনো সমাধান খুঁজে পায়নি। অথচ ভাবি বলেছিল ওই ডায়েরি পড়লেই সব ক্লিয়ার হবে। ফাতেমার কাছেও ব্যাপারটা খটকার লাগল। নুহাশ খন্দকারকে দেখে তো মনে হয় তিনি নিজের প্রথম স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। তখনও কিরকম দৃঢ় প্রতিজ্ঞ লাগল তাকে নিজের প্রথম স্ত্রীর খুনিদের শাস্তি দেওয়ার ব্যাপারে। কিন্তু প্রমাণ যদি তার হাতেই থাকে তাহলে সে কেন কিছু করছে না? ফাতেমা ভাবল এবার সে সত্যটা বের করেই আনবে, যে করেই হোক অর্পার লেখা সেই ডায়েরিটা সে খুঁজে বের করবেই এবং সেখান থেকে সত্য উদ্ঘাটন করবে। আচ্ছা, আমি যদি তোমার ভাইয়ের কাছে সরাসরি চাবিটা চাই সে কি দেবে? ফাতেমার প্রশ্নের জবাবে নাইম বলে, আমি এবং মা অনেকবার চেয়েছি কিন্তু ভাইয়া দেয়নি। কারণ ভাইয়ার ভাষ্যমতে ওই ড্রয়ারে সে ভাবির স্মৃতি যত্ন করে রেখেছে। তাই সে চায় না ওসব অন্য কেউ হাত দিক। ফাতেমার এবার কেমন জানি অনুভূতি হল। তাহলে সেও সরাসরি চাইলে তাকে না করে দেবে। কৌশলে ড্রয়ারের চাবি খুঁজে তারপর যা করার করতে হবে ভেবে নিল ফাতেমা। ফাতেমা নুহাশের রুমে এসে তন্নতন্ন করে অর্পার ড্রয়ারের চাবি খুঁজছিল, কিন্তু কোনো লাভ হল না। ফলাফল শূন্য দেখে ফাতেমা হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। এমন সময় নুহাশ খন্দকার রুমে এলো। রুমের এমন এলোমেলো অবস্থা দেখে বলল, ঘরের এমন অবস্থা কেন? আমি ঘর পরিষ্কার করতে এসেছিলাম। পরিষ্কার করতে এসে তো গোটা ঘরটা নোংরা করে দিলে। তাচ্ছিল্য হেসে বলল নাইম। ফাতেমা বলল, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলে সামনে আগাতে গিয়ে হোঁচট খেতে পড়ে যেতে লাগল। এমন সময় নুহাশ তাকে ধরে ফেলল। দুজনে একে অপরের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। সময় যেন থেমে গেছে। দুজনের হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগল। ফাতেমা স্বাভাবিক হয়ে উঠে দাঁড়াল। নুহাশ খন্দকার বলল, দেখে চলবেন তো, এক্ষুনি কি বড় বিপদ হতে যাচ্ছিল। ফাতেমা দুঃখ প্রকাশ করে। নুহাশ রুম থেকে বের হবার সময় ফাতেমা লক্ষ্য করে নুহাশ খন্দকার দেয়ালে টাঙানো অর্পার ছবির পেছনে কিছু একটা রেখে দেয়। ব্যাপারটা ফাতেমাকে বেশ ভাবিয়ে তোলে। নুহাশ খন্দকার রুম থেকে বেরিয়ে গেলে তার মনে এটা নিয়ে খচখচানি শুরু হয়। উনি কি লুকিয়ে রাখলেন ছবিটার পেছনে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ফাতেমা কৌতূহলবশত বাঁধানো ছবিটা হাতে নিয়ে তার পেছনে একটা বাক্সের মতো কিছু দেখতে পায়। সেটা খুলতেই আলাদিনের চেরাগের মতো হাতে পেয়ে যায় একটি চাবি। ফাতেমা উৎফুল্ল হয়ে বলে, অবশেষে চাবিটা পেয়েই গেলাম। অতঃপর ফাতেমা ভালোভাবে চেক করে আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই দেখে অর্পা ড্রয়ারটা খুলল। একটু খুঁজতেই অর্পার ডায়েরিটা পেয়ে গেল।
ডায়েরি হাতে পেয়েই পড়তে শুরু করে দিল। ডায়েরি। গত ১.৫ বছরে শহর থেকে ৪০ জন মেয়ে নিখোঁজ হয়েছে। অথচ পুলিশ তাদের কাউকে খুঁজে পায়নি। আমি নিশ্চিত এই কেসগুলো কোনো সাধারণ কেস নয়। এর পেছনে রয়েছে কোনো বিশাল এক চক্র। আর এই চক্রের ব্যাপারে অনেক তথ্যই আমি জানতে পেরেছি। যেমন এই চক্রের প্রধান মিস্টার এক্স। আমি আমার স্বামী ইন্সপেক্টর নুহাশ খন্দকারকে এই ব্যাপারে বলেছি, কিন্তু সে আমার কথাগুলো একদম পাত্তা দিতে চায় না। তবে আমি হেরে যাওয়ার পাত্রী নই। যেই ৪০ জন মেয়ে নিখোঁজ হয়েছিল, তাদের সবার পরিবারের সাথে আমি কথা বলি। তাদের মধ্যে অধিকাংশ মেয়েই সহজ সরল প্রকৃতির, যারা নিজ এলাকায় ভদ্র মেয়ে হিসেবেই চেনে। তাদের কোনো প্রেমিক বা এরকম কিছু নেই। এসব জানার পর আমি আরও শিওর হয়ে যাই। এরই মধ্যে আমার ফোনে কয়েকজন হুমকির মেসেজ দেয়, বলে আমাকে শেষ করে দেবে, কিন্তু আমি এসব কিছুকে পাত্তা দেই না। যখন আমি নুহাশকে এইসব ব্যাপারে বলি তখন ও আমাকে এসব থেকে দূরে থাকতে বলে। আমি অবাক হয়ে যাই। আমার যেই স্বামীকে আমি ন্যায়পরায়ণ বলে জানতাম, সে আমাকে এসব থেকে দূরে থাকতে বলছে। এসব আমি মেনে নিতে পারলাম না। আমি নিজের ইনভেস্টিগেশন থামালাম না। ধীরে ধীরে আরও নতুন অনেক তথ্য পেলাম। এসব ভালো মেয়েদেরকে বা কারা মিষ্টি কথা বলে ভুলিয়ে নেয়। তারপর তাদেরকে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডাকে। তারা সেখানে গেলেই লোক লাগিয়ে অপহরণ করাই এবং তাদের নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দেয়। তবে এসবের পেছনে যেই মিস্টার এক্স রয়েছে, সে সবথেকে বেশি জঘন্য। আমি যতদূর শুনেছি, এই মিস্টার এক্স মেয়েদেরকে মানুষই মনে করে না, ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে। ৮ থেকে ৮০ সব ধরনের মেয়ের প্রতি তার হিংস্র নজর। এই খবর আমি নিশ্চিত হই যখন জানতে পারি দুটো ৫ বছর বয়সী বাচ্চা এবং ৩ জন ষাটোর্ধ্ব নারীর লাশ, এই ২ নারীর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ ছিল। আমি এটা জেনে অবাক হই সে এসব কিছু চলছিল আইনের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আমার মনে সন্দেহ দানা বাঁধে যে এসবের পেছনে আইনের লোকরাও জড়িত। তাদের সাহায্য ছাড়া এটা কিছুতেই সম্ভব না। আর এই ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আমি যা জানলাম তা অবিশ্বাস্য ছিল। আমার স্বামী নুহাশ খন্দকার, যাকে আমি এত বিশ্বাস করতাম, সেও কিনা এই জঘন্য কাজের সাথে জঘন্য। কি পড়ছো তুমি? নুহাশের গলার সুরে পড়া থামিয়ে চমকে তাকিয়ে রইল ফাতেমা। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। নুহাশ এতটা জঘন্য? এখন কি সেও নুহাশের কাছে ধরা পড়ে যাবে? নুহাশ খন্দকার কি তারও সেই অবস্থা করবে যেমনটা অর্পার সাথে করেছিল? ফাতেমা নুহাশের অগোচরে ডায়েরিটা লুকিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলে, একটু ড্রয়ারটা দেখছিলাম। চাবি কোথায় পেলে তুমি? ফাতেমা আমতা আমতা করে বলে, ওই ছবিটার পেছনে। এরপর থেকে আমাকে না বলে এই ড্রয়ারটা আর খুলবে না। নুহাশ এসে ফাতেমার হাত থেকে চাবি ছিনিয়ে নিয়ে ড্রয়ারটা বন্ধ করে দেয়। নুহাশ ফাতেমার দিকে কিছুটা রাগী চোখে তাকিয়েছিল। আর ফাতেমা ছিল বেশ সাবলীল। নুহাশের সত্যটা যে সে জানতে পেরেছে এটা প্রকাশ করতে চায় না। তাই ডায়েরিটা সযত্নে লুকিয়ে রুমের বাইরে আসে। এ থেকেই অনেক সমীকরণ বদলে যাওয়ার সম্মুখীন। ফাতেমা বাইরে এসে ডায়েরিটা খুলে দেখে অবাক হয়ে যায়। কারণ সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, আমি যেসব প্রমাণ পেয়েছি সেসব জানতে আজ আমি পুরান ঢাকার আহসান বিল্ডিংয়ের স্কয়ার রেড ডিভিশনে যাচ্ছি। কারণ এখানেই ওই নারী পাচার চক্রের আস্তানা আছে, যেখান থেকে তারা নারী পাচার করে। ফাতেমা দ্রুত সেই ঠিকানার উদ্দেশ্যে যাবে বলে বের হল। তবে একা যাওয়া ঠিক হবে না।
এই জন্য ফাতেমা নাইমের সঙ্গ নেবে ভাবল। নাইমের কাছে গিয়ে বলল, আমি অর্পা আপার ডায়েরি পড়ে অনেক কিছুই জানতে পেরেছি। এই ঠিকানায় গেলে আমরা নারী পাচারকারীর সন্ধান পাব। নাইম বলল, তাহলে চলুন আমরা এখানে যাই। কিন্তু একা যাওয়া তো রিস্কি হবে। আপনি চলুন আমার সাথে, আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। ফাতেমা নুহাশের উপর আস্থা রেখে তাকে সঙ্গে নিয়ে রওনা দেয়। কিন্তু এটাই যে তার কাল হবে কে জানত। নাইমের সাথে উক্ত ঠিকানায় পৌঁছানোর আগেই নাইম মাঝ রাস্তায় পথ বদলে নেয়। ফাতেমা বলে ওঠে, আরে তুমি এদিকে কেন নিয়ে যাচ্ছ? ঠিকানা তো অন্যদিকে। নাইম বাঁকা হেসে বলে, আগের ঠিকানা এটাই ছিল, কিন্তু এখন ঠিকানা বদলে ফেলেছি, না হলে যে ভাইয়া আমাদের ধরে ফেলত। মানে? নাইম আচমকা গাড়ি থামায়। গাড়িতে উঠে পড়ে এক রমণী। ফাতেমা সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলে, নেহা মির্জা, তুমি এখানে? নেহা ফাতেমার মাথায় বন্দুক ধরে বলে, তোমাকে আমি এতটা বোকা ভাবিনি ফাতেমা। বড্ড কাঁচা কাজ করে ফেললে। তার মানে তোমরা আছো এর পেছনে? নাইম অট্টহাসি দিয়ে বলে, হ্যাঁ আমি হলাম মিস্টার এক্স। তার মানে অর্পা আপুকে? হ্যাঁ, বড় ভাবিকে আমিই মেরেছিলাম। এবার আপনার পরিণতিও তার মতোই হবে, কারণ আপনিও তার মতো বোকামো করে ফেললেন। সে যেমন আমার কথায় ভাইয়াকে ভুল বুঝে ফেসে গেছিল, তেমন অবস্থা হলো আপনারও। ফ্ল্যাশব্যাক। অর্পা তখন নারী পাচারকারী চক্রের ব্যাপারে প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। সেই সময় নাইম অর্পাকে কিছু মিথ্যা প্রমাণ দিয়ে এটা বোঝাতে পেরেছিল যে নুহাশ খন্দকার এসবের পেছনে রয়েছে। নাইমের পোষ্য কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশও তাকে এটা বিশ্বাস করাতে সাহায্য করেছিল। তবে অর্পা এতটাও বোকা ছিল না। সেদিন সে ডায়েরিটা লেখার পরই, এই ঠিকানায় গেলেই আমি জানতে পারবো আসল সত্যটা। কেন জানি আমার মন মানতে চাইছে না যে নুহাশ রয়েছে এসবের পেছনে। অর্পা সেই ঠিকানায় রওনা দেয়। সেখানে পৌঁছে অর্পা অবাক হয়নি যায়, কারণ সেখানে অনেক মেয়ে বন্দী ছিল। অর্পা নিজের ক্যামেরা বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। আজ সে সব অপরাধের পর্দা উন্মোচন করবে। মিস্টার এক্স কিছু বিদেশি ক্লায়েন্টের সাথে মেয়েগুলোকে চড়া দামে বিক্রি করার ডিল সাইন করছিল। সে নিজের মুখে মাস্ক পরে ছিল জন্য তাকে চেনা যাচ্ছিল না। অর্পা সেই ভিডিও করতে থাকে ক্যামেরায়। হঠাৎ করে মিস্টার এক্স নিজের মাস্ক খুলে ফেলে। তার চেহারা দেখেই অর্পা অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ ছিল না, ছিল নাইম। তার মানে এসবের পেছনে নাইমের হাত রয়েছে। আর আমি শুধু শুধু নুহাশকে সন্দেহ করছিলাম। অর্পা প্রায় সব প্রমাণ সংগ্রহ করে ফেলে। এবার তার গন্তব্য পুলিশ স্টেশন। সেখানে গিয়ে এসব ফুটেজ দিবে, তারপর নিউজ চ্যানেলে পাবলিশড করবে। দুর্ভাগ্যবশত অর্পা ফিরে আসতে যাবে এমন সময় নেহা মির্জা তাকে দেখে ফেলে। অতপর নাইমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, মিস্টার এক্স, একজন আপনাদের সবকিছু গোপনে ভিডিও করে নিয়ে পালাচ্ছে। নাইম নিজের টিমের কিছু লোককে লাগিয়ে দেয় অর্পার পেছনে। অর্পা পালানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। তারা গিয়ে অর্পাকে ধরে আনে। অর্পাকে দেখে নাইম কুটিল হেসে বলে, এতটা জানা তোমার ঠিক হয়নি ভাবি। এবার তো তুমি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছ। তোমাকে তো আর বাঁচার সুযোগ দেয়া যাবে না। অর্পা ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে ছিল নাইমের দিকে। আমি ভাবতেও পারিনি তুমি এত জঘন্য। আমি কতটা জঘন্য সেটা তুমি এবার বুঝতে পারবে, বলে সবার সামনে অর্পার সালোয়ার কামিজ ধরে টানতে থাকে নাইম। অর্পা বলে ওঠে, কি করছো এটা? নাইম সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে অর্পার বস্ত্র। অর্পা অসহায়ের মতো কাঁদতে থাকে। নাইম এতেও ক্ষান্ত হয় না।
এরপরই ঝাঁপিয়ে পড়ে অর্পার উপর। অর্পা অনেক করে বলতে থাকে, আমি তোমার ভাবি হই নাইম, আমার সাথে এমন করো না। প্রয়োজনে আমায় মেরে ফেলো। কিন্তু নাইমের কানে কোন কথা যায় না। সে অর্পাকে ধর্ষণ করে। শুধু এতেই ক্ষান্ত হয় না, একে একে নিজের 10 জন সহকারীকে দিয়েও অর্পাকে রেপ করায়। অর্পার প্রতিটা যন্ত্রণার আর্তনাদ যেন সে উপভোগ করতে থাকে। অতঃপর নাইম অর্পার মাথায় গুলি করে তার প্রাণ নাশ করে। অতীতের ভয়ঙ্কর কথাগুলো শুনে ফাতেমার দেহ শিউরে ওঠে। নাইম হেসে বলে, চিন্তা নেই, তোমাকে আমি এত সহজে মারব না। অনেক কষ্ট দিয়ে মারব, বুঝলে? ফাতেমা ভাবে গাড়ি থেকে লাফিয়ে পালাবে। নেহা মির্জা সেটা বুঝতে পেরে একটা কিছু স্প্রে করে ফাতেমার মুখে, যাতে করে সে অজ্ঞান হয়ে যায়। আজ 3 দিন হয়ে গেল ফাতেমা মিসিং। তুই কেন এখনো ওকে খুঁজে পাচ্ছিস না নুহাশ? নিজের ছেলের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলেন নাজমা খাতুন। নুহাশ অপারগ সুরে বলে, আমি তো নিজের সাধ্যমতো চেষ্টা করছি আম্মু। ফারিয়া, নিহা দুজনেরই মন খারাপ। ফারিয়া একদম ঠিকমতো খাচ্ছে না। ফাহিম, মোহনাও এ বাড়িতে এসে পড়ে আছে। কারণ আজ 3 দিন হয়ে গেল ফাতেমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নুহাশ অনেক খুঁজেও কোনো সুরাহা করতে পারছে না। নুহাশের নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। এদিকে নাইম ক্রূর হেসে বলছে, তুই আর জীবন্ত অবস্থায় ফাতেমার খোঁজ পাবি না ভাইয়া। এমন সময় নুহাশের ফোনে থানা থেকে কল আসে। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে বলে ওঠে, উত্তরা এলাকায় ডোবা থেকে একজন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে আপনার স্ত্রী ফাতেমার ড্রেস। নুহাশের হাত থেকে ফোনটা পড়ে যায়। নাজমা খাতুন এগিয়ে এসে বলেন, কি হয়েছে নুহাশ? আম্মু। ফাতেমা। ও আর নেই আম্মু। ফাতেমার মুখ থেকে কাপড় সরিয়ে দেয় নেহা মির্জা। ফাতেমার মুখে খাবার ধরে বলে, এই নেও, বেশি নাটক না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি খাবো না, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন আপু। আমার সামনে এসব নাটক করে কোনো লাভ নেই। এখানে আমার সামনে কত হাজার হাজার মেয়েকে ও পাচার করেছে। আমি তো লন্ডনেও গিয়েছিলাম এইসব কাজের জন্যই, কারো প্রতি আর মায়া আসে না। নাইম সেখানে উপস্থিত হয়। এসেই বলে, কি হলো ভাবি, তুমি এখনো খাওনি? ফাতেমা রেগে বলে, তোমায় দেখলেই আমায় ঘৃণা হয়। এসব অপরাধ করে তুমি পার পেয়ে যাবে ভাবছ? দেখবে নুহাশ ঠিকই আমায় উদ্ধার করবে। নাইম অট্টহাসি দিয়ে বলে, কে উদ্ধার করবে তোমায়? ভাইয়া। তার কাছে তো তুমি মৃত। মানে? আমি অন্য একটা মেয়েকে মেরে তাকে তোমার মতো ড্রেস পরিয়ে দিয়েছি। তার শরীরের আকৃতি একদম তোমার মতো। তাই এখন আর কেউ তোমার খোঁজ করবে না। এত বড় চক্রান্ত করেছ তুমি। নুহাশ হাসতে থাকে। নেহা মির্জাও তার সাথে যোগ দেয়। ফাতেমা তাদের দেখে ঘৃণায় চোখ নামিয়ে নেয়। মনে মনে বলে, আল্লাহ, আমার ভরসা আছে তোমার উপর। তুমি এখান থেকে আমায় উদ্ধারের পথ দেখাও। এই স্থানে থাকতে আমার গা গুলিয়ে যাচ্ছে। না জানি এখানে আমার ভাগ্যে কি আছে। নাইম বলে ওঠে, তোমার হাতে তার বেশি দিন সময় নেই। আগামী সপ্তাহেই তোমাকে বিদেশে পাচার করব। তারপর তোমার জীবন হবে নরক সমতুল্য। ফাতেমা ভেঙে পড়ে। না জানি তার সামনে কি অপেক্ষা করছে। নুহাশের সামনে একটি দেহ। এই দেহটির মুখ এমন ভাবে থেতলে দেওয়া হয়েছে যে বোঝাই যাচ্ছে না এটা কার দেহ। নাজমা খাতুন এবং মোহনা কান্নায় ভেঙে পড়েছে। কারণ তারা ভেবেছে এটা ফাতেমার দেহ। কিন্তু ফাহিম একদম স্বাভাবিক। নুহাশের কাছে যায় ফাহিম। নুহাশ বলে, তার মানে আপনিও ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা ফাতেমার দেহ নয়।
কারণ ফাতেমার ঘাড়ের কাছে একটা তিল আছে যেটা এই বডিতে নেই। একদম। নুহাশ খন্দকার একটু ভেবে বলে। কিন্তু আমাদের এখন এটা কাউকে বুঝতে দিলে চলবে না যে আমরা সত্যটা বুঝে গেছি। কারণ এতে ফাতেমাকে যারা অপহরণ করেছে তারা সাবধান হয়ে যাবে। আপাতত আমাদের অভিনয় করে যেতে হবে। ঠিক বলেছ তুমি। নুহাশ ও ফাহিমও এরপর কষ্ট পাওয়ার অভিনয় করা শুরু করে। ফাতেমাকে বন্দি অবস্থায় রেখে সবাই বেরিয়ে গেছে। কিন্তু ফাতেমা এর মধ্যে একটা চালাকি করেছে। তার শরীরের গোপন স্থানে একটা বাটন ফোন লুকিয়ে রেখেছিল। খাবার জন্য হাত ছাড়া পেতেই কৌশলে সেই ফোনটা বের করে নিয়েছে। কিন্তু এই ফোনের একটা সমস্যা, এই সিমটায় কারো নম্বর সেভ নেই। ফাতেমার হাত বন্ধ ছিল। অনেক কষ্টে একটা হাত ছাড়িয়ে নেয়। ফাতেমার নুহাশদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার মুখস্থ ছিল। তাই সে দ্রুত সেই নাম্বারে ডায়াল করে। এদিকে নুহাশদের বাড়িতে এখন নিহা ছাড়া কেউ নেই। নাইম সবাইকে চট্টগ্রামে জরুরি কাজ আছে বলে বাইরে গেছিল। সবেমাত্র সে বাসায় ফেরে। বাসায় এসে দেখে নিহা টেলিফোনে কারো সাথে কথা বলছে। নিহা ফাতেমার ফোনটা রিসিভ করেছিল। নিহা ফোন রিসিভ করতেই ফাতেমা বলে ওঠে, কে? নতুন মা, তুমি কোথায়? আমি নিহা। নিহা, আমাকে তোমার নাইম চাচ্চু কিডন্যাপ করে কোথাও একটা লুকিয়ে রেখেছে। তুমি প্লিজ তোমার বাবাকে ফোনটা দাও। বাবা তো বাসায় নেই, নতুন মা কেউই বাড়িতে নেই, শুধু আমি আছি। বাড়িতে কেউ এলে কথাটা বলো, আর তোমার নাইম চাচ্চুকে একদম বলবে না। ফাতেমা ফোন কেটে দিতেই নেহা মির্জা সেখানে চলে আসে। সে ফাতেমার হাতে ফোন দেখে বলে, কার সাথে কথা বলছিলে? কই না তো। নেহা ফাতেমার মাথার চুল টেনে ধরে। কয়েকটা চর থাপ্পড় মেরে ফোনটা কেড়ে নিয়ে বলে, সর্বনাশ, এখনই বসকে জানাতে হবে। এদিকে নাইম নিহার সামনে এসে বলে, কে ফোন করেছিল? কেউ না। এমন সময় নেহা মির্জা নাইমকে ফোন দিয়ে বলে, বস, ফাতেমা আপনাদের বাসায় ল্যান্ডলাইনে ফোন করেছিল। কেউ কি সব জেনে গেল নাকি? নাইম ফোনটা রেখে দিয়ে নিহার উদ্দেশ্যে বলে, তোমার নতুন মা ফোন করেছিল। নিহা বলল, তুমি নতুন মাকে কোথায় লুকিয়ে রেখেছ চাচ্চু? নাইম বলল, আমি তোমার নতুন মার সাথে একটা গেম খেলছি। তুমি খেলবে সেই গেম? নিহা বলল, হ্যাঁ, খেলব। নাইম বাঁকা হেসে, তাহলে চলো আমার সাথে। নাইম নিহাকে নিয়ে তার আস্তানায় চলে আসে। নিহা বলে ওঠে, এটা তুমি আমায় কোথায় নিয়ে এসেছো চাচ্চু? এখানে কত অন্ধকার। নাইম লালসার দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে থাকে। তার তো এরকম ছোট্ট বাচ্চাদের প্রতি আলাদাই চাহিদা আছে। অনেক দিন পর তার ভেতরের রাক্ষসটা আবার জেগে উঠল। নাইম ভুলে গেল এই সেই নিহা যে চাচ্চু বলতে পাগল, যাকে সে কোলে নিয়ে বড় করেছে। এক নিমেষেই সে নিহাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলল। ছোট্ট নিহা ভয় পেয়ে বলল, এটা তুমি কি করছো চাচ্চু? একটা মজার খেলা খেলব। তুমি শুধু চুপ করে থাকবে। বলেই নাইম ঝাঁপিয়ে পড়ল ছোট্ট নিহার উপর। ছোট্ট নিহা কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তার ছোট্ট শরীর পিষে ফেলল। কিছুক্ষণ যেতেই নিহা তার ছোট্ট হাত দুটো দিয়ে নাইমকে আটকানোর বৃথা চেষ্টা করল। কিন্তু তার মধ্যে যেন আজ পশু ভর করেছে। নিহা চেঁচাতে লাগল। তার কান্নায় চারিদিক ভারী হয়ে উঠল, কিন্তু নাইম যেন এসবে দ্বিগুণ আনন্দ পেল। অনেকক্ষণ ধরে নরপশুর মতো অত্যাচার চালালো ছোট্ট নিহার উপর। এরপর একসময় নিজের চাহিদা মিটিয়ে সরে এলো।
নিহার ভীষণ রক্তক্ষরণ হচ্ছিল। সে কেঁদে কেঁদে বলছিল, তুমি অনেক পচা চাচ্ছু, আমি আব্বুকে সব বলে দেব। বেঁচে থাকলে তো বলবি, বলেই নিহার গলা চেপে ধরল নাইম। ছোট্ট নিহা এমনিতেই অনেক দুর্বল হয়েছিল। সে পারল না নাইমকে আটকাতে। একসময় ধীরে ধীরে শ্বাস ত্যাগ করল। এই নির্মম পৃথিবী থেকে বিদায় নিল ছোট্ট একটি প্রাণ। বিগত কয়েক ঘণ্টা যাবৎ ফাতেমার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে নেহা মির্জা। তার শ্বাস আটকে এলো। তবুও ফাতেমার নিজের জন্য চিন্তা হচ্ছে না। তার চিন্তা হচ্ছিল নিহার জন্য। না জানি ওই বাচ্চাটার সাথে কি করবে নাইম। নেহা তো ওকে সব বলে দিয়েছে। এমন সময় নাইমের আগমন ঘটল। তাকে দেখে ফাতেমা সর্বশক্তি নিয়ে উঠে দাঁড়াল। নাইমের কাছে গিয়ে তার কলার ধরে বলল, নিহা কোথায়? তুই কি করেছিস ওর সাথে? বেশি কিছু না, শুধু ওকে সেখানেই পাঠিয়ে দিয়েছি যেখানে ওর পালিত মা আছে। ফাতেমার গলা ধরে আসে। চোখের সামনে ভেসে ওঠে 5 বছর বয়সী ছোট্ট নিহার অবয়ব। কি মিষ্টি দেখতে ছিল মেয়েটা। ফর্সা দেহ, হাসলে গালে টোল পড়ত। এত মিষ্টি একটা মেয়েকে এভাবে শেষ করে দিতে পারল নাইম। ওকে তো ও নিজের চোখের সামনে মানুষ হতে দেখেছে। একটুও কি মায়া হয়নি? এতটা অমানুষ কেউ হতে পারে? ফাতেমা নিজের সর্বশক্তি দিয়ে নাইমের গলা চেপে ধরে বলল, তোকে আজ আমি শেষ করে দেব। তুই একটা অমানুষ, নরকের কীট তুই। নেহা মির্জা এসে ফাতেমাকে সরানোর চেষ্টা করে। কিন্তু ফাতেমার শরীরে যেন হঠাৎ অনেক শক্তি এসে গেছে। সে কিছুতেই পারছিল না। অবশেষে নাইম ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। ফাতেমা বিমূঢ় হয়ে চেয়ে আছে ছোট্ট নিহার মরদেহের দিকে। এই পাষাণ নাইম কি বীভৎসভাবে হত্যা করেছে এই নিষ্পাপ বাচ্চাটিকে। লাশের দিকে তাকিয়ে পরিস্থিতি খুব সহজেই অনুমেয়। ফাতেমা স্থির থাকতে পারল না বেশিক্ষণ। ভেতর থেকে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। তবে মনে মনে প্রতিজ্ঞা করল, নাইমের এমন অবস্থা করবে যা সবার সামনে উদাহরণ হয়ে থাকবে যে পাপের ফল কতটা ভয়ানক হতে পারে। এদিকে নাইম হেসে কুটি কুটি হয়ে বলল, মনে মনে নিশ্চয়ই অনেক কিছু ভাবছো ভাবি। ভেবে নাও, ভান্নাতেই খুশি থাকো। বাস্তব জীবনে তো তুমি কিছুই করতে পারবে না। আর মাত্র একটা দিন মাত্র সময় আছে তোমার হাতে। এরপরই তোমাকে আমি বিদেশে পাচার করে দেব। তারপর সেখানে গিয়ে যা করার করো। বলেই বিশ্রী হেসে উঠল। যেই হাসি ফাতেমার গা জ্বালিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। ফাতেমা কিছুক্ষণ স্থির থাকার চেষ্টা করল। অতঃপর কঠিন সুরে বলল, পাপেরও বাপ আছে, এটা ভুলে যেও না নাইম। আমাকে তুমি বিদেশে পাচার করতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তোমার পাপ তোমার পিছু ছাড়বে। পাপ কারো বাপকেও ছাড় দেয় না। আর তুমি তো পাপের সব সীমাই অতিক্রম করে গেছে। ভেবো না যে এত পাপের পরও তুমি মুক্তি পাবে। পাপের ঘোড়া অবশ্যই পূর্ণ হবে, আর তারপরই তুমি চরম শাস্তি পাবে। ফাতেমার এসব কথায় গুরুত্ব দিতে চাইল না নাইম। তার কাছে এসব ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। এদিকে নেহা মির্জা ফাতেমার উদ্দেশ্যে বলল, কে বিনাশ করবে এই পাপকে? ফাতেমা বলল, যে নেহা মির্জাকে বিনাশ করেছিল। নেহা মির্জা অট্টহাসি হেসে বলে, সেটা তো নাইমই করেছিল, তাই না নাইম? নাইম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কই না তো। আমি কেন নয়নার সাথে কিছু করতে যাব? তার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। নেহা অবাক হয়ে বলল, সে কি? কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি এটা খুব ভালো করেই জানো নেহা মির্জা যে এই নাইম নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না।
যেখানে আমার নিজের কোনো স্বার্থ নেই সেখানে আমি কেন কিছু করতে যাব, বলো আমায়। নেহা মির্জা এবার নিশ্চিত হল যে নাইম এসবের পেছনে ছিল না। তাহলে কে ছিল? সে ভীষণ দ্বন্দ্বে পড়ে যায়। আর এদিকে ফাতেমা খুঁজে পায় নতুন আশা। নিশ্চয়ই কেউ আসবে এদের এই পাপের সাম্রাজ্য ধ্বংস করতে, এটাই এখন তার একমাত্র ভাবনা। বাসায় এসে নিহাকে খুঁজে না পেয়ে নুহাশ, নাজমা খাতুন সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ফারিয়াকে আপাতত মোহনা এবং ফাহিম নিজেদের সাথে করে নিয়ে গেছে। নিহাকে বাসার দীর্ঘদিনের কাজের লোক কুলসুমের ভরসায় রেখে গেছিল তারা দুজন। কিন্তু এসে দেখে কুলসুম নিজের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, এদিকে নিহার কোনো খোঁজ নেই। একে তো ফাতেমার ব্যাপারটা নিয়ে নাজমা খাতুন ভেঙে পড়েছিলেন। এখন আবার নিহার নিখোঁজ হওয়ার ঘটনা তাকে আরও বেশি ভাবিয়ে তুলছে। তিনি আর এত চিন্তা নিতে পারছেন না। তার বিপি লো হয়ে আসছে। আরেকটু হলেই জ্ঞান হারানোর দশা। এদিকে নুহাশ খন্দকারও দারুণ বিড়ম্বনার মধ্যে পড়ল। একদিকে ফাতেমার চিন্তায় বিভোর, তার উপর এখন নিহাকে নিয়ে নতুন চিন্তার উপদ্রব শুরু হল। নুহাশ হঠাৎ কিছু একটা মনে করে নাইমকে ফোন করে বলল, হ্যালো নাইম, কোথায় তুই? ভাইয়া, আমি তো এখন চট্টগ্রামে। কেন? আসলে আমরা নিহাকে কুলসুম চাচির ভরসায় রেখে বাইরে গেছিলাম। বাসায় ফিরে দেখি নিহা বাসায় নেই। সে কি? ও আবার কোথায় নিখোঁজ হল? একেই ফাতেমা ভাবি নিখোঁজ, এখন আবার নিহাও। এ কি বিপদ নেমে এলো আমাদের পরিবারে? তুই এসব নিয়ে চিন্তা করিস না নাইম, আমি এদিকটা সামলে নিচ্ছি। তুই ওখানে যেই কাজে গেছিস সেই কাজটাই মন দিয়ে কর। আচ্ছা ভাইয়া। নুহাশ খন্দকার ফোনটা রেখে দেয়। চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নিজেকে আজ ভীষণ অসহায় জীবনে লাগছে। অর্পার মৃত্যুর পর আজ এই প্রথম সে এত বেশি চিন্তার মধ্যে পড়ে গেছে। ফাতেমা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিল। আজকের দিনটা তার কাছে নরকের মতো। সে যেন এমন এক চক্রব্যূহে ফেঁসে গেছে যেখান থেকে বের হবার আর কোনো রাস্তাই নেই। যেখানে সে দিনকে দিন আরও বেশি ভাবে জড়িয়ে যাচ্ছে। যেখান থেকে বের হবার রাস্তা হয়তো সে এখন আর খুঁজে পাবে না। এখন যেন সব হারানো তার আগত ভবিষ্যৎ। ফাতেমা একটা দীর্ঘশ্বাস ফেলে, আশেপাশে হয়তো কোনো মসজিদ আছে। সেখান থেকে ভেসে আসছে আজানের সুর। ফাতেমা একজন নামাজি নারী। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া তার নিত্যদিনের রুটিন। কিন্তু এখানে বন্দি থাকায় তার পক্ষে আর সেটা সম্ভব হচ্ছে না। আজানের পুরো সময়টা ফাতেমা চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে। সৃষ্টিকর্তার উপর তার ভরসা এখনো ফিকে হয়ে যায়নি। সে ভরসা রাখে আল্লাহর উপর। সে জানে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তাই এখনো ভরসা রাখছে আল্লাহর উপর। যে কোনো সময় আল্লাহ সব সমস্যা দূর করে দেবেন। নুহাশ হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়। এমন সময় হঠাৎ তার সাথে দেখা হয় তাদের প্রতিবেশী মধ্যবয়সী ভদ্রলোক লতিফ সরকারের সাথে। লতিফ সরকারকে দেখে নুহাশ সালাম বিনিময় করে। লতিফ সরকার নুহাশকে দেখেই বুঝে যান যে সে ভীষণ চিন্তার মধ্যে আছে। তাই তিনি নুহাশের কাঁধে হাত রেখে বলেন, তোমাকে এমন লাগছে কেন নুহাশ? দেখে তো মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। কিছু কি হয়েছে নাকি? নুহাশ বলল, আসলে আঙ্কেল, আমি আর আম্মু নিহাকে কুলসুম চাচির তত্ত্বাবধানে রেখে একটু বাইরে গেছিলাম। কিন্তু বাসায় এসে থেকে আর ওর কোনো খোঁজ পাচ্ছি না। কুলসুম চাচিও ঘুমিয়েছিলেন, তাই কিছু বলতে পারছেন না। লতিফ সরকার বলেন, নিহাকে খুঁজে পাচ্ছ না মানে?
আমি তো দেখলাম দুপুরের দিকে নাইম ওকে নিয়ে কোথাও গেল। নুহাশ হতবাক হয়ে বলে, কি? হ্যাঁ, দুপুরে বাজার থেকে ফেরার পথেই তো আমি দূর থেকে ওদের দেখলাম। ওরা বোধহয় আমায় খেয়াল করেনি। আপনি ঠিক দেখেছেন তো আঙ্কেল? হ্যাঁ, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার চোখে তো কোনো সমস্যা নেই। আমি একদম ঠিক দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। বলেই নুহাশ গাড়িতে উঠে পড়ে। তার মানে নাইম আমায় মিথ্যা বলেছে। কিন্তু এর কারণ কি? আমাকে এক্ষুনি নাইমের লোকেশন বের করতে হবে। কথাটা বলেই সে ফোন করল তার এক সহকর্মীকে। একটা নাম্বার দিচ্ছি, সেটার লোকেশন বের করে দাও। জি আচ্ছা স্যার। একটু পরেই নাম্বার ট্র্যাক করে দিলেন সেই ব্যক্তি। নুহাশ তার জোরে গাড়ি চালাতে চালাতে বলল, নাইম আসলে কি করতে চাইছে, কি জন্য এত লুকোচুরি, এটা এবার আমায় জানতেই হবে। অতপর নুহাশ গাড়ির স্পিড যতটা সম্ভব বাড়িয়ে দিল। নুহাশ খন্দকার যথাসময়ে উপস্থিত হল কাঙ্ক্ষিত ঠিকানায় গিয়ে। আশেপাশের পরিস্থিতি ভীষণ শান্ত। নুহাশের মনে সন্দেহ জাগল। আসলেই কি কেউ এখানে আছে? নুহাশ এদিক ওদিক খুঁজল। না, কারো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। ফিরে যেতে গিয়ে আবারও থমকে দাঁড়াল নুহাশ। বন্দুকটা বের করে গান পয়েন্ট করল অজ্ঞান ব্যক্তির মাথায়। অতপর বেশ রাগী কণ্ঠে বলল, একদম কোন আওয়াজ করবি না। চুপচাপ আমাকে তোদের বসের কাছে নিয়ে চল। না হলে এখানেই তোর লাশ ফেলে দেব। নিজের জীবনের মায়া কার নেই? সেই ব্যক্তিও ভয় পেল। ধরে আসা গলায় বলল, আসুন আমার সাথে। নুহাশ খন্দকার চলতে লাগল। ব্যক্তিটি তাকে পথ দেখাচ্ছে। নুহাশ তখনও ব্যক্তিটির মাথায় বন্দুক ধরে আছে। ব্যক্তিটি যাতে কোনো চালাকি না করে সেদিকে পানে সচেতন রইল। ধীর পায়ে ব্যক্তিটি নুহাশকে সাথে নিয়ে এলো একটি গোপন ঘরের সামনে। অতপর বলল, এবার অন্তত আমায় যেতে দিন। আমি আপনাকে পথ দেখিয়েছি, জানলে বসো আমায় জানে মেরে দেবে। নুহাশ বাঁকা হেসে বলল, যে নিজের বসের প্রতি বিশ্বস্ত রইতে পারল না, সেই বিশ্বাসঘাতককে আমি অন্তত সুযোগ দেব না। বলেই গুলি চালালো ব্যক্তিটির উপর। তার রক্তে ভিজে গেল আশেপাশের স্থানসমূহ। বন্দুকের শব্দে সতর্ক হয়ে গেল নাইমের বাহিনী। একে একে তারা সবাই আড়াল থেকে বেরিয়ে এসে নুহাশ খন্দকারের মাথায় বন্দুক ধরল। সবশেষে নাইম নিজেও বেরিয়ে এলো। নিজের ভাইকে দেখে অবাক হয়ে বলল, ভাইয়া, তুমি এখানে? এই তোরা সবাই বন্দুক নামা। নুহাশ বলল, এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত ছিল। তোর তো এখন চট্টগ্রামে থাকার কথা। তাহলে তুই এখানে কি করছিস? নাইম আমতা আমতা করে বলল, কাজ শেষ হয়ে গেছে তাই ফেরত এসেছি। নিহা কোথায়? সেটা আমি কি করে জানব? আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই কিন্তু আমাকে খুব ভালো করেই চিনিস।
নাইম বুঝল লুকোচুরি করে আর কোনো লাভ নেই। তাই বলতে লাগলো, নিহা সবকিছু জানতে পেরে গেছিল ভাইয়া, তাই আমার ওকে সরিয়ে দিতে হয়েছে। নাইমের কথাটা বলতে দেরি, কিন্তু এর প্রতিক্রিয়ায় তার গালে চড় পড়তে দেরি হল না। নুহাশ প্রচণ্ড রেগে বলল, কার অনুমতি নিয়ে নিহার সাথে এমন করেছিস তুই? নিজেকে কি আমার থেকেও শেয়ানা ভাবতে শুরু করেছিস? তোকে তো আমি পড়ে দেখছি। আগে বল, ওই ফাতেমাকে কোথায় বন্দি করে রেখেছিস? নাইম একটা বদ্ধ ঘরের দিকে ইশারা করে বলে, ওই কক্ষে। নুহাশ খন্দকার কক্ষটির সামনে এসে তালা দেখে বলে, জলদি এটা খোল। আচ্ছা ভাইয়া। ফাতেমার চোখ সবে লেগে গিয়েছিল। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দে সে চোখ খুলে তাকায়। আবারও চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরে এক চেনা গন্ধ নাকে আসতেই সে চোখ মেলে চায়। চোখ খুলতেই হতবাক হয়ে যায়। সে কি সত্যি দেখছে, নাকি এসবই তার হ্যালুসিনেশন? ফাতেমা বার কয়েক চোখ বন্ধ করে আবারও খুলল। কিন্তু ফলাফল একই। ফাতেমার মনে আশার আলো জেগে উঠল। ফাতেমা বলল, আপনি এসেছেন নুহাশ। আমার বিশ্বাস ছিল কেউ না কেউ আমাকে বাঁচাতে আসবেই। জানেন, আপনার ভাই নাইম আছে এসব কিছুর পেছনে। সে যে কতটা জঘন্য সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। অর্পা আপা, ছোট্ট মাসুম নিহা, সবাইকে ও নিজের হাতে শেষ করেছে। না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে ও। সব বলার পরে ফাতেমা লক্ষ্য করল নুহাশ খন্দকারের মুখভঙ্গি একদম স্বাভাবিক। যেন এসব কিছু নিয়ে সে বিন্দুমাত্র বিচলিত নয়। ফাতেমা ভেবেছিল নুহাশ এসে তাকে এই বন্দিদশা থেকে মুক্তি করবে। অথচ সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাতেমার কাছে এবার সবটা সত্য মনে হলো। এমন সময় নেহা মির্জার আগমন ঘটে। নেহা মির্জা নুহাশের কাঁধে হাত রাখে। নুহাশের শরীরে অযাচিতভাবে হাত বুলিয়ে বলে, কি অবাক হচ্ছ? উনি কে জানো? নুহাশ খন্দকার ওরফে মিস্টার এক্স। এই নারী পাচার চক্রের আসল কিং। ফাতেমা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। সবটা কল্পনা মনে হচ্ছে। তার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছিল না। এতটা অবিশ্বাস্য পৃথিবীকে তার কখনো মনে হয়নি। নেহা মির্জা বলল, কি হলো, কথা যে একদম বন্ধ হয়ে গেল। ফাতেমা বলল, এসব মিথ্যা। উনি উনি কিভাবে? এমন সময় এক ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসল, এসব কিছুই সত্যি। ফাতেমা যেন এক ঘোরের মাঝে হারিয়ে গেল। নুহাশ খন্দকার একটা চেয়ার নিয়ে বসে পড়ল ফাতেমার সামনে। ফাতেমা তখনও হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে আছে নুহাশের দিকে। নুহাশ বিদঘুটে হাসি দিয়ে বলল, তুমি এই কালো জগৎ সম্পর্কে কিছুই জানো না ফাতেমা। এখানে সবাই প্রক্সি রেডি রাখে, ক্লোনও বলতে পারো। নাইম আমার তেমনই এক ক্লোন। আমার ছত্রছায়ায় বেড়ে ওঠা এমন এক ক্লোন যে এই অপরাধ জগতে আমার প্রতিনিধিত্ব করে। অথচ পেছনে থেকে নাটাই ঘুরাই আমি। ফাতেমা বলল, আপনি এতটা জঘন্য। নুহাশ বলল, কেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বুঝি? ফাতেমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মন কিছুতেই মানতে চাচ্ছে না নুহাশ এমন।
যেই লোকটা নিজের কিডনি দিয়ে তার মেয়ের প্রাণ বাঁচালো, যার সাথে কয়েক মাস সংসার করে, একবারও মনে হলো না লোকটার মাঝে খারাপ কিছু আছে? আর তারই পেছনের চেহারা কি করে এতটা কদর্য হতে পারে? নুহাশ ফাতেমাকে চুপ দেখে বলল, প্রাচীনকালে জলদস্যুদের একটা নীতি ছিল জানো? তারা নিজেদের সাথে খেলতে বেশ ভালোবাসত। প্রথমে তারা কোনো জাহাজে সাধারণ যাত্রী হিসেবে প্রবেশ করত। সেখানকার সব সহযাত্রীদের সাথে বন্ধুর মতো মিশে যেত, বিপদে আপদে তাদের সাহায্যে এগিয়ে আসত। সবার ভরসার পাত্র হয়ে বসে থাকত। আর সবার শেষে সেই সব ঘুমন্ত সহযাত্রীদের বুকে ছুরি চালিয়ে দিত। ফাতেমা এতক্ষণ চুপ থাকলেও এবার আর পারল না। প্রবল ক্ষোভের সহিত বলে উঠল, এত অমানুষ আপনি! নিজের স্ত্রী সন্তানের বলি দিতেও দুবার ভাবলেন না। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না ফাতেমা। আমাদের পথে যারা বাধা আসে তারা সবাই আমাদের শত্রু। তাদের মিটিয়ে দেওয়াই আমাদের কর্তব্য। নুহাশ নুহাশ বাঁকা হাসল। এমনি এমনি আমি মিস্টার এক্স হয়ে উঠিনি। এই জায়গায় আসার জন্য আমি নিজের বাবার গলাতেও ছুরি বসিয়েছি, যিনি আমার গুরু ছিলেন। যার বদৌলতে আমার এই অন্ধকার জগতে প্রবেশ। কাউকে পরোয়া করি না আমি, কাউকে না। ফাতেমার মনে হঠাৎ কিছুটা খটকা লাগল। সে মনে করার চেষ্টা করল নুহাশ, নাইমের চেহারা কেন তার চেনা চেনা লাগত। ও বাড়িতেও তাদের বাবার কোনো ছবি সে দেখতে পায়নি। ফাতেমার কাছে ধীরে ধীরে অনেক কিছুই পরিষ্কার হতে থাকে। ফাতেমা বলল, আপনার বাবা? নুহাশ বলল, নাহিদ মির্জা। ফাতেমার অবাক হওয়ার সব মাত্রা এবার ছাড়িয়ে যায়। সবকিছু এবার তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সব মিথ্যার উপর থেকে পর্দা যেন এক পলকে সরে যায়। ফাতেমা চিৎকার করে বলে ওঠে, এটা হতে পারে না! এত বড় ধোঁকাবাজি কি করে সম্ভব? নুহাশ হেসে বলে, সবকিছুই সম্ভব ফাতেমা। তুমি এখনো অজ্ঞ। তবে চিন্তা করো না, তোমার বিসর্জনের আগেই তোমার সব কৌতূহল আমি মিটিয়ে দেব। আর কোনো রহস্য থাকবে না তোমার সামনে। ফাতেমা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে নুহাশের দিকে। তাকে যে এখন অনেক প্রশ্নের উত্তর জানতে হবে। নুহাশ ফাতেমার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাথে যা হয়েছে সবকিছুর দায় আমার। আরো ভালোভাবে বলতে গেলে তোমার জীবনে গত কয়েক বছর থেকে ঘটা সব ঘটনার পেছনেও আমি রয়েছি। জীবন তোমার, কিন্তু প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আমার হাতে। ফাতেমা বুঝতে পারছিল না নুহাশের এসব কথার অর্থ। নুহাশ এবার নিজের সব চক্রান্তের কথা ধীরে ধীরে বলতে লাগল। আমার বাবা নাহিদ মির্জা ছিলেন এই নারী পাচারকারী চক্রের মূল হোতা। তার জঘন্যতার উদাহরণ যদি আমি দিতে চাই তো বলতে হবে, আমার এবং নাইমের মাকেও সে পাচার করে দিয়েছিল। আর নাজমা খাতুন? তিনি হলেন আমার বাবার এক আজ্ঞাবহ দাসী। তার স্বামী রওশান খন্দকার ছিল বাবার ডান হাত। মাকে বিদেশে পাচার করার পর বাবা রওশান খন্দকার আর নাজমা খাতুনের হাতে আমাদের দুই ভাইয়ের দায়িত্ব তুলে দেন। আমার বয়স তখন ছিল 5 আর নাইমের 2.5 বছর। আমরা দুই ভাই ছোট থেকেই এসব পাপের সাম্রাজ্য দেখে বড় হয়েছি। অন্য বাচ্চাদের বাবা ছোট থেকে তাদের নীতি নৈতিকতার শিক্ষা দেয়, আর আমাদের বাবা আমাদের দিয়েছিল অপরাধের শিক্ষা, অন্যায় করার শিক্ষা। ফাতেমা আঁতকে ওঠে, একটু থেমে বলে, নেহা, নয়না, ওদের সাথে আপনাদের সম্পর্ক কি?
নেহা মির্জা হল রওশান খন্দকার এবং নাজমা খাতুনের আসল মেয়ে। আমাদের পালন করার বিনিময়ে তারা নিজেদের মেয়েকে আড়ম্বরপূর্ণ জীবনযাপনের সুযোগ চেয়েছিল। আর নয়না আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। ফাতেমা হতবাক হয়ে যায় এসব কথা শুনে। নুহাশ ফাতেমার অবাক হওয়া মুখশ্রী দেখে বলে, এখনই এত অবাক হও না, এখনো অনেক অবাক হওয়া বাকি আছে। ফাতেমা হঠাৎ বলে ওঠে, আমার বাবার মৃত্যুর পেছনেও কি? নুহাশ হেসে বলে, তাহলে তুমি এতটাও বোকা নও। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমিই দায়ী ছিলাম তোমার বাবার মৃত্যুর পেছনে। আমাদের বাবা ভীষণ চতুর ব্যক্তি ছিলেন। তার পথের সম্ভাব্য সকল কাঁটা তিনি উপড়ে ফেলতে পছন্দ করতেন। তোমার বাবা ছিল গোপনে একজন সিআইডি অফিসার, যিনি এই নারী পাচারকারী কেসের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের এই ব্যবসা সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। তাই তাকে পথ থেকে সরানোর দায়িত্ব দেয়া হয় নয়নাকে। এজন্যই কি তাহলে নয়না আমার বাবা মাকে মেরে ফেলেছিল? শুধুমাত্র তোমাকে ঈর্ষা করে তোমার মা বাবাকে নয়না খুন করবে এটা তুমি ভাবলে কি করে? এতটাও বোকা তোমায় ভাবিনি। ফাতেমার কাছে অনেক কিছুই এখন দিনের আলোর মতো পরিষ্কার হতে থাকে। ফাতেমা বলে ওঠে, তাহলে সোহেলকেও আবারও ঠিক আন্দাজ করেছ। সোহেল আমাদেরই লোক। আমরাই ওকে পাঠিয়েছিলাম তোমাদের উপর নজরদারি করার জন্য। কারণ আমাদের মনে হয়েছিল যেহেতু তুমি সিআইডি অফিসার ফজলুল করিমের সন্তান, তাই আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ তোমার কাছে থাকতেই পারে। ফাতেমা মলিন হাসে। আজকে তার পুরো জীবনটাই একটা ধাঁধা মনে হচ্ছে। তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা ছিল কিছু কুচক্রী মানুষের চক্রান্ত। ভাগ্যের এই পরিহাস দেখে তার ভীষণ কান্না পায়। তবে সে কাঁদে না। এখনো যে তার অনেক কিছু জানা বাকি আছে। নুহাশ আবারও বলতে শুরু করে, কিন্তু যখন বুঝতে পারি তুমি কোনো কাজের নও তখন সোহেলকে বলি তোমার সাথে এই মিছে সম্পর্ক টেনে আর লাভ নেই। কিন্তু কোনো কারণ ছাড়া তো আর ডিভোর্স সম্ভব নয়। তাই নয়নার সাথে পরকীয়ার নাটক তৈরি করতে হলো। ফাতেমা চুপচাপ চেয়ে আছে নুহাশের দিকে। নুহাশ দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে বলে, তবে পরে দেখলাম তুমিও আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারো। যেভাবে তুমি সোহেল আর নয়নার পেছনে আদাজল খেয়ে পড়লে তাতে তোমাকে আমরা আসন্ন বিপদ মনে করি। এজন্য সোহেলের মিথ্যা মৃত্যুর কেস সাজিয়ে তোমাকে ফাঁসাতে চাই। কিন্তু এবারও ওই প্রত্যুষ সোহেল অবধি পৌঁছে যায়। তাই আমি নতুন পরিকল্পনা করি, সোহেলকে বলি ধরা দিতে। সব আমার পরিকল্পনা মতোই হয়। কিন্তু এর মধ্যে ঘটে যায় নতুন সমস্যা। নয়না হঠাৎ করেই বেঁকে বসে। ছোটবেলা থেকেই ওর উদ্দেশ্য ছিল এই নারী পাচারকারী চক্রের সর্বেসর্বা হয়ে ওঠা। আর সবকিছু ওর হাতের মুঠোয় আনা। মূলত ওর মায়ের প্ররোচনায় ও এমন স্বপ্ন দেখত। তাই আমি ওকে কৌশলে জেলে পাঠাই। আর ও ক্রমশ আমার মুখোশ খোলার ভয় দেখায়। আমাদের কথা সবাইকে জানিয়ে দেবে বলে, তখনও আমাদের জন্য হুমকি হয়ে ওঠে। তাই আমার ফেভারে থাকা কিছু পুলিশ অফিসারের সাহায্যে ওকে জেল থেকে বের করি। তারপর ও চলে যায় তোমাকে মারতে। ওর উদ্দেশ্য ছিল তোমাকে শেষ করে, এরপর আমাদের সব কুকীর্তি সবার সামনে ফাঁস করে দেবে। কিন্তু এটা তো আমি হতে দিতে পারি না। তাই আমিও কৌশলে ওকে পথ থেকে সরিয়ে দিলাম। ফাতেমা হতবাক হয়ে বলল,
তাহলে নয়নাকে আপনি? হ্যাঁ, আমি ওর এই হাল করেছি। ফাতেমা হেসে বলল। যাক, অন্তত একটা ভালো কাজ করেছেন। আর নিহা, অর্পা আপু, ওদের এই হালের পেছনেও আপনার হাত আছে, তাই তো? অর্পাকে মারার পেছনে আমারই পরিকল্পনা ছিল। ও ছিল একজন দুর্ধর্ষ সাংবাদিক। শুধু তাই নয়, ওর আরও একটা পরিচয় আছে, ও তোমার ফুফাতো বোন। ফাতেমা প্রতিক্রিয়াবিহীন। তার মানে সে এসব কিছু খুব ভালো করেই জানে। ফাতেমা বলে, আমি জানি। অর্পা আপুকে ছোট থাকতে দেখেছিলাম, কিন্তু তার চেহারার গঠন মনে ছিল। আব্বু বলতো আমার ফুফাতো বোন একদম তার মতোই সাহসী। ফুফার সাথে পারিবারিক ঝামেলার জন্য কথাবার্তা হতো না। তবে দূর থেকে আব্বু সবকিছুর খোঁজখবর রাখতেন। অর্পাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, করেছিলাম নিজের স্বার্থের জন্য। কিন্তু যখন ও আমার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালো, আমার এই অপরাধের সাম্রাজ্য সম্পর্কে জানতে পারল, তখনই তাকে পথ থেকে সরানো ছাড়া আর কিছু করার ছিল না। প্রথমবার অর্পা আপুর ছবি দেখেই আমার সন্দেহ হয়েছিল। আমি তখন থেকেই ভাবতাম আপনারা বেশি সুবিধার না। ফারিয়াকে কিডনি দেওয়ার ঘটনাটাও বুঝি মিথ্যা ছিল? এটা সত্যি ছিল। তবে আমি নিজের কিডনি দেইনি। সোহেল দিয়েছে, আমি দিতে বলেছি তাই। আর এসব অতি কৌশলে করেছি। আমি একটা ফর্মুলায় ভীষণ বিশ্বাসী, নিজের শত্রুকে নিজের হাতের নাগালে রাখতে হয়। তোমার ক্ষেত্রেও সেটা করেছি। যার জন্য এই নাটকের দরকার ছিল। নিহাকে কেন মারলেন? ওই বাচ্চা মেয়েটা কি দোষ করেছিল? নিহাকে আমি মারিনি। ওকে নাইম মেরেছে। যাই হোক, এসব মৃত্যু নিয়ে আমি ভাবি না। যেখানে নিজের হাতে নিজের বাবা, স্ত্রীকে মেরেছি, সেখানে এই সাধারণ এক পালিত মেয়ের জন্য কেন দুঃখ পাব? এতটা অমানুষ আপনি কি করে হলেন? হ্যাঁ, আমি অমানুষ। এখন বলো, কি বুঝলে? আপনার ধ্বংস হবে, আর সেটা আমারই হাতে। ওহ, তাই নাকি? তা কিভাবে ধ্বংস করবে আমায়, শুনি। বলেই হাসতে থাকে নুহাশ। ফাতেমা ছটফট করতে থাকে। নুহাশ বলে, গতকাল তোমাকে বিদেশে পাচার করতে চলেছি। তার আগে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, এই 1 ঘন্টা তুমি সম্পূর্ণ মুক্ত থাকবে। চাইলে এই 1 ঘন্টায় যা খুশি করো। ফাতেমা যেন একটা সুযোগ পেয়ে যায়। এই 1 ঘন্টার মাঝে তাকে অতুলনীয় কিছু করে উঠতে হবে, যা তাকে করে তুলবে একজন সত্যিকারের অতুলনীয়া। এখন দেখার পালা ফাতেমা কি করতে পারে। কে হাসবে শেষ হাসি? ফাতেমার ন্যায় নাকি নুহাশের অন্যায়ের সাম্রাজ্য? ফাতেমার জীবন থেকে আরও একটা রাত চলে গেল। আজকের নতুন প্রভাত তার জীবনে যেন নিয়ে এলো নতুন সূর্যোদয়ের পাশাপাশি নতুন অনেক আলেখ্য হিসাব নিকাশ। আজ তাকে হয় এসপার না হয় ওসপার করতে হবে। নুহাশ তাকে কথা দিয়েছে আজ তাকে 1 ঘন্টা সময় দেবে। এই 1 ঘন্টার মাঝেই তাকে যা করার করতে হবে। যথাসময়ে নুহাশ আসে ফাতেমার কাছে। ফাতেমার দিকে তাকিয়ে মৃদু হাসে। কাছে এসে তার হাত পায়ের বাঁধন আলগা করে দেয়। অতঃপর বলে ওঠে, তোমার 1 ঘন্টার কাউন্টডাউন শুরু হলো।
এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। সবাই ভাবছে তুমি এখানে বন্দী হয়ে আছো। এখন যাও, এই 1 ঘন্টার মধ্যে যা করতে পারো করো। ফাতেমা অনেক কষ্টে উঠে দাঁড়ায়। অনেক দিন থেকে বন্দী থাকায় তার শরীরে শক্তি বলতে কিছুই ছিল না। নুহাশ বলে, তোমার রুমের আশেপাশে কোনো পাহারাদার নেই? তবে এখান থেকে কয়েক মিটার দূরেই কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা তোমাকে কোনো কিছু করতে আটকাবে না। যাও, যা করার করে নাও। ফাতেমা আস্তে ধীরে হেঁটে বাইরে আসে। বাইরে এসেই সে হতবাক হয়ে যায়। বাইরে অনেক অস্ত্র সাজিয়ে রাখা। এসব কি তার জন্যই সাজিয়ে রাখা? ফাতেমা বুঝে উঠতে পারে না নুহাশ আসলে চাইছেটা কি। অতপর সাহস করে ফাতেমা হাতে তুলে নেয় একটা রামদা। আর একটা বন্দুকও কোমরে গুজে লুকিয়ে রাখে। অতপর এগিয়ে চলে সামনের দিকে। কিছু দূরে যেতেই শুনতে পায় একটা রুম থেকে একটা মেয়ের হাসির আওয়াজ ভেসে আসছে। গলাটা চেনা লাগছে তার। এই কয়দিন অসংখ্যবার এই কণ্ঠ সে শুনেছে। এটা নেহার কণ্ঠস্বর। ফাতেমার মাথায় রাগ চেপে বসল। এই মেয়েটা নারী জাতির কলঙ্ক। কত জঘন্য কাজে জড়িত ছিল। ছোট্ট নিহাকে মরতে দেখেও চুপ ছিল। ফাতেমা প্রবল ভয়ঙ্কর রূপে এগিয়ে যাচ্ছিল। হাওয়ায় তার চুল উড়ছিল। ফাতেমা সেই রুমে প্রবেশ করে দেখে নেহা কারো সাথে হেসে হেসে ফোনে কথা বলছে। নেহা আস্তে আস্তে নেহার কাছে যায়। নেহার ঘাড় ধরে সামনে ঘোরায়। নেহা কিছু বুঝে ওঠার আগেই তার হাতে কোপ বসায়। নেহার একটা হাত বিচ্ছিন্ন হয়ে যায়। চারিদিকে রক্তের বন্যা বইয়ে যায়। রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় কেউ এগিয়ে আসে না, কারণ কারো কানে শব্দই পৌঁছায় না। ফাতেমা নেহার চুলের মুঠি ধরে বলে, অনেক অন্যায় করেছিস তুই, এবার তার শাস্তি পাবি। তুই নিজে মেয়ে হয়ে অনেক মেয়ের সর্বনাশ করেছিস, তাদের আর্তনাদ শুনেও চুপ ছিলি, আর আজ তোর আর্তনাদ শোনার মতো কেউ নেই। বলেই পরপর কয়েকবার রামদা দিয়ে কোপ মারতে থাকে। নেহার প্রাণবায়ু বেরিয়ে যায়। মেঝেতে পড়ে থাকে তার নিথর দেহ। ফাতেমা তৃপ্তির হাসি হাসে। অতপর এগিয়ে যেতে থাকে সামনে। একটু সামনে গিয়ে দেখতে পায় নাইম কিছু দলবল নিয়ে এগিয়ে আসছে। ফাতেমা কোমরের গুজে রাখা বন্দুকটা বের করে। ছোটবেলা থেকে তার নিশানা অনেক ভালো। মাস্তুল দিয়ে কত লক্ষ্য ভেদ করেছে। বাবার কাছে অল্প বন্দুক চালানো শিখেছে সেলফ ডিফেন্সের জন্য। কিন্তু আজ বন্দুক হাতে ধরতেই তার হাত ভীষণ কাঁপছে। কাঁপা কাঁপা হাতে বন্দুক তুলে নিয়ে সে নাইমকে ঘিরে রাখা 5-6 জন সঙ্গীসাথীর মাথায় নিশানা করে গুলি চালায়। ফলাফল তাদের সকলেরই স্পট ডেড। নাইম হতবাক হয়ে তাকিয়ে আছে ফাতেমার দিকে। আর রেগে বলে ওঠে, শালি, তোকে তো আমি। বলেই এগিয়ে আসতে নিতেই ফাতেমা নাইমের পা লক্ষ্য করে গুলি চালায়। ফলস্বরূপ সে মাটিতে লুটিয়ে পড়ে। ফাতেমা নাইমের কাছে এগিয়ে যায়। রামদা বের করে নাইমের হাত সামনে ধরে হাতের প্রত্যেকটা আঙুল কুচি কুচি করে কাটতে থাকে। নাইমের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়।
কিন্তু ফাতেমা এসবে যেন আনন্দ পাচ্ছে। এই অমানুষটা না জানি কত মেয়ের কষ্টের কারণ। নিহার মতো ছোট্ট প্রাণও যার আক্রোশ থেকে মুক্তি পায়নি। তাই এর পরিণতি এমনই হওয়া উচিত ছিল। নাইমের হাত পা সব কেটে টুকরো টুকরো করে ফাতেমা। আর নাইম আর্তনাদ করতে থাকে অসহায়ের মতো। অতপর ফাতেমা নাইমের কাটা স্থানে লবণ ছিটিয়ে দেয়, যা নাইমের জ্বালা আরও বাড়িয়ে দেয়। তবে ফাতেমা শুধু এসব করেই ক্ষান্ত হয় না। মদ পড়ে থাকতে দেখে সেটা তুলে এনে ঢেলে দেয় নাইমের গালে। মদে অ্যালকোহল থাকে, যা দাহ্য পদার্থ। তাই মদ ঢালার পর দিয়াশলাই এর মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয় নাইমের গালে। নাইম ছটফট করতে করতে জলে পুড়ে ছাই হতে থাকে। আর ফাতেমা হাসতে থাকে। নাইমের মতো একটা নরপিশাচকে নিজের হাতে শেষ করতে পেরে সে আজ ভীষণ খুশি। নাইমের মৃত্যুতে ফাতেমার সমস্ত খুশি এক নিমেষে বদলে যায় যখন নুহাশ তার সামনে এসে দাঁড়ায়। নুহাশ এসেই বলে, তুমি সত্যিই একজন অতুলনীয়া নারী ফাতেমা। তুমি আজ প্রমাণ কথা দিলে যে তুমি সাধারণ কেউ নও। ইতিহাস তোমায় আজীবন মনে রাখবে। তোমাকে দেয়া 1 ঘন্টা সময়ের আর মাত্র 2 মিনিট বাকি। এর মধ্যে আমাকে শেষ করে দাও। নুহাশের মুখে এমন কথা শুনে ফাতেমা নীরব হয়ে যায়। তার চারপাশের সময় যেন থেমে যায়। হাজার হোক, এই লোকটার সাথে সে কয়েক মাস সংসার করেছে। মনের অজান্তেই তার প্রতিমায়া তৈরি হয়েছে। এখন যতই তার সত্যিটা সামনে আসুক না কেন, তাকে মেরে ফেলা এতটা সহজ হবে না ফাতেমার জন্য। নেহা, নাইমকে মারার সময় তার মনে যতটা শক্তি ছিল সেটা এখন আর নেই। ফাতেমার হাত রীতিমতো কাঁপছে। নুহাশ ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, আমার প্রতি মায়া করো না। আমি তোমার মা বাবার খুনি, তোমার বোনের খুনি। আজ যদি তুমি আমায় মেরে না ফেলো তাহলে তোমাকেও শেষ করতে দুবার ভাবব না। তাই আমার মতো বদল হওয়ার আগেই শেষ করে দাও আমায়। তোমার হাতেই ধ্বংস করে দাও আমার পাপের সাম্রাজ্য। ফাতেমা কাপা কাপা হাতে রামদাটা নিয়ে এগিয়ে যায় নুহাশের দিকে, কিন্তু কিছুতেই আঘাত করতে পারে না তাকে। নুহাশ হঠাৎ করেই ফাতেমার হাত টেনে নিয়ে নিজের ঘাড়ে কোপ বসিয়ে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে নুহাশ। ফাতেমাও বসে পড়ে নুহাশের পাশে। কান্নামিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এ আপনি কি করলেন নুহাশ? এটাই হবার কথা ছিল ফাতেমা। একদিন না একদিন এই পাপের ইতি টানতেই হতো। জানো, যখন প্রথমে নাহিদ মির্জা আমায় এই পাপে যুক্ত করতে চেয়েছিল আমি এসব করতে চাইনি। কিন্তু সে আমার উপর অমানবিক অত্যাচার করত। টানা 2 দিন আমায় খেতে দেয়নি। ছোট্ট আমি এসব নিতে পারিনি। 1 ফোঁটা পানির লোভে সেই প্রথম উনি আমার দ্বারা একটা নিষ্পাপ মেয়েকে হত্যা করিয়েছিলেন। সেই মেয়েটাকে হত্যার বিনিময়ে আমি পানি খেতে পেরেছিলাম। এরপর থেকেই আমার মাথায় অপরাধের নেশা চেপে যায়। কিন্তু এর শেষ হওয়ার দরকার ছিল, আর সেই শেষটা আমাকেই করতে হতো। তাই তো আমি তোমাকে বেছে নিলাম নিজের এই পাপের সাম্রাজ্য ধ্বংসের জন্য। ফাতেমা অনবরত কাঁদতে থাকে। নুহাশ রক্তমাখা হাতে ফাতেমার চোখের জল মুছে দিয়ে বলল, তোমার মতো অতুলনীয় একজন নারীর আমার মতো পাপিষ্টের জন্য কান্না করাটা মানায় না ফাতেমা।
তুমি নিজের জীবনটা নিজের মতো গুছিয়ে নিও। ফাতেমার কি থেকে কি হয় সে বুঝতে পারে না। হঠাৎ নুহাসকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে, আর বলতে লাগলো, আপনি কেন ভুল পথে পা বাড়িয়েছিলেন? কেন আপনি সত্যি ভালো মানুষ হলেন না? তাহলে আমাদের একটা সুন্দর সংসার হতে পারত। তাছাড়া আমি বুঝতে পেরেছি আপনি একটা সুন্দর মনের অধিকারী ছিলেন, যেই মন আমার বাবা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তওবা করলেও তো আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেন, তাই না? আপনি কেন সময় থাকতে শুধরে গেলেন না তাহলে, বলুন তো? নুহাস আর কিছুই বলল না। ফাতেমা বুঝতে পারে নুহাস আর নেই। নুহাসের নিস্তেজ অসার দেহের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ব্যয় করতে থাকলো ফাতেমা। নিজের মায়ের ডায়েরিটা পড়ে কান্নায় ভেঙে পড়ল ফারিয়া। ছোট্ট ফারিয়া এখন অনেক বড় হয়েছে। এখন সে 22 বছরের যুবতী। মেডিকেল কলেজে পড়াশোনা করছে সে। মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার লেখা ডায়েরিটা পড়ল ফারিয়া। ছোটবেলা থেকে মায়ের উপর তার অনেক অভিমান ছিল যে তার মা কেন তাকে তার মামা মামির কাছে রেখে বিদেশ চলে গেল। কিন্তু আজ ফারিয়া বুঝতে পারছে তার মা বিদেশে নয়, জেলে ছিল, আর সেখান থেকে ফিরে বাকি সময় কাটিয়েছেন আশ্রমে। মৃত্যুর আগ অবধি দেখা পর্যন্ত করেননি ফারিয়ার সাথে। তার মৃত্যুর পর ওই আশ্রমেই এক মহিলা ফারিয়ার হাতে এই ডায়েরিটা তুলে দেয়। ফারিয়া এতদিন অভিমানে ডায়েরিটা পড়েনি, কিন্তু আজ মায়ের মৃত্যুবার্ষিকীতে তার কথা মনে পড়ল আর ডায়েরিটা পড়তে থাকলো। আর বুঝতে পারল যে মাকে নিয়ে তার ধারণাটা কতটা ভুল ছিল। তার মাকে আজীবন কতটা মানসিক অশান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে, অথচ তিনি ফারিয়ার গায়ে তার আজ পর্যন্ত লাগতে দেননি। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে অতঃপর বলল, তুমি সত্যি একজন অতুলনীয় নারী ছিলে মা। আমার জন্য দোয়া করিও, যেন আমিও তোমার মতো অতুলনীয় হয়ে উঠতে পারি। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পড়ুন, গল্পের সাথেই থাকুন।